প্রিয় বন্ধুরা, ইওর সাকসেস গাইডে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমরা বাংলা ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পদ সম্পর্কে আলোচনা করছি, আজকে তার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম বিশিষ্ট পদ সম্পর্কে। আশা করি প্রত্যেকে তোমরা ক্লাসটি দেখেছো। আজকে আমরা এর পরবর্তী যে ভাগগুলি রয়েছে, তোমার বিশেষণ পদ এবং সর্বনাম পদ, সেগুলো আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো বিশেষণ পদ কাকে বলে? আমরা এর আগে জেনেছি যে বিশেষ্য পদ কাকে বলে। বিশেষ্য পদ যে পদে কোনো কিছু নাম বোঝায়, স্থান, ব্যক্তি, কোনো সংখ্যা, বিভিন্ন কিছু নাম বোঝায়। তো আজকে তার পরবর্তী পাঠ বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। তো দেখো, বিশেষণ পদ কাকে বলে? যে পদ দ্বারা বিশেষ্য, সর্বনাম এবং ক্রিয়া পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় এবং বিশেষ্য বা অন্য পদের অর্থকে বিশেষিত করে, তাকে বিশেষণ বলে। এই কথাটা দেখো, বিশেষিত করে মানে কি? যে বিশেষ্য পদ রয়েছে বা সর্বনাম পদ বা ক্রিয়াপদ, যেই পদই থাকুক না, তাকে কি করছে? বিশেষিত করছে। কিভাবে? একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবে আরো ভালো। দেখো, লাল গোলাপ। লাল গোলাপ খুব সুন্দর। দেখো, লাল গোলাপ খুব সুন্দর, এখানে গোলাপ ফুলকে বিশেষিত করছে কোন পদ দ্বারা? দেখো, এই লাল, লাল, লাল গোলাপ খুব সুন্দর। গোলাপ খুব সুন্দর, তাকে গোলাপ হচ্ছে একটি বিশেষ্য পদ এবং বিশেষ্য পদকে বিশেষিত করছে কে? এই লাল পদটি। তাহলে এই লাল পদটি হয়ে যাবে তোমার বিশেষণ পদ। এটা কি হয়ে গেল? বিশেষণ পদ। বিশেষণ পদ। ঠিক আছে। আর একটি দেখো, 10টি গাছ লাগানো হয়েছে। 2 নম্বর উদাহরণ, 10টি গাছ লাগানো হয়েছে। দেখো, গাছকে একটা সংখ্যা, দেখো সংখ্যা দিয়ে বিশেষিত করছে যে 10টি গাছ লাগানো হয়েছে। যে 10টি, এই গাছকে বিশেষিত করছে কোন শব্দটি? 10টি। তাহলে এখানে বিশেষণ পদটি কোনটা হবে? তোমার নিশ্চয়ই এই 10টি। কারণ বিশেষণ পদ কাকে বলে? মানে যে পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া প্রভৃতি পদকে বিশেষিত করে। বিশেষিত করা মানে কি? সে সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দেয়, তাই তো? তাকে এক্সট্রা তার সম্পর্কে কিছু গুণ দেয় বা গুণ যোগ করে। যেমন এখানে গাছ লাগানো হয়েছে, দেখো গাছ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কে দিচ্ছে? এই 10টি গাছ, এই শব্দটি বা এই পদটি। তাহলে এই পদটি হয়ে যায় তোমার বিশেষণ। যে শব্দটি তোমার বিশেষিত করছে সর্বনাম, ক্রিয়া বা বিশেষ্য পদকে, তাকে আমরা বলছি বিশেষণ পদ। বুঝতে পেরেছো? পরবর্তী উদাহরণ তো দেখো, কিছু টাকা জমা আছে। দেখো, টাকা জমা আছে, এটা একটি তোমার পদ বা বাক্য। টাকাকে বিশেষিত করছে কোন পদ দ্বারা? এই যে কিছু, কিছু টাকা। দেখো, কিছু টাকা, এই টাকা শব্দটিকে বা পদটিকে বিশেষিত করছে এই কিছু শব্দটি দ্বারা বা এই পদটি দ্বারা। তাহলে এই কিছুটাই হয়ে গেল তোমার বিশেষণ পদ। বিশেষণ পদ। ঠিক আছে। সেই ছেলেটি আমার বন্ধু। সেই ছেলেটি আমার বন্ধু। দেখো, ছেলেটি আমার বন্ধু হতো, কিন্তু তাকে বিশেষিত করছে সেই শব্দটি। সেই ছেলেটি আমার বন্ধু, ছেলেটিকে বিশেষিত করছে কে? কোন পদটি? সেই। সেই ছেলেটি আমার বন্ধু। তাহলে এই সেইটা হয়ে গেল তোমার বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ কি বুঝতে পেরেছো? পরীক্ষায় প্রশ্ন কেমন আছে? একটা প্রশ্ন আছে দেখো, যে নিঝুম রাতের চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, এই বাক্যে বিশেষণ পদ কোনটি? তাহলে দেখো, কয়েকটি পদ দিন দিয়েছে, রাতে, চাঁদের আলো, নিঝুম। তো বিশেষণ পদ কোনটি হবে? বাক্যটি ভালো করে যদি পড়ো, দেখো, নিঝুম রাতে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। আচ্ছা, রাতে, রাতকে বিশেষিত করছে কোন পদ দ্বারা? দেখো, এই নিঝুম। রাতকে, রাত সম্পর্কে এক্সট্রা কিছু ইনফরমেশন দিচ্ছে বা এক্সট্রা তাকে বিশেষিত করছে, তার সম্পর্কে কিছু গুণ যোগ করছে। কোনটির দ্বারা? এই নিঝুম শব্দটির দ্বারা। তার নিঝুম রাতে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। তাহলে এই নিঝুম, তাহলে সঠিক আনসার কি হয়ে যাবে? দেখো, অপশন ডি, ঘ, নিঝুম। কারণ এখানে বিশেষণ পদ জানতে চেয়েছে। আর নিঝুম রাতে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, যদি নিঝুমটা বাদ দেয় আমি, তাহলে দেখো রাতে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। এবার রাত সম্পর্কে এক্সট্রা বা তার গুণকে বিশেষিত করছে এই নিঝুম শব্দটি দ্বারা। বুঝতে পেরেছো? তাহলে বিশেষণ পদকে বোঝা গেল। এই বিশেষণ পদের কিন্তু কয়েকটি ভাগ রয়েছে, সে ভাগ সম্পর্কে জানতে হবে। চলো দেখা যাক কি ভাগ রয়েছে। তো বিশেষণ পদ নানা ধরনের হয়, তার মধ্যে 3টি প্রধান। এই 3টি প্রধান ভাগ থেকে কিন্তু অনেক পরীক্ষায়, বিশেষ করে সরকারি চাকরি পরীক্ষায় তোমার প্রশ্ন আছে। তা আমরা এই 3টি ভাগ সম্পর্কে আমরা জানবো। প্রথমে আছে কি বিশেষ্যের বিশেষণ, বিশেষণের বিশেষণ আর ক্রিয়া বিশেষণ। তো বিশেষ্যের বিশেষণ কাকে বলে?
চলো দেখে নেই বিশেষ্য বিশেষণ কাকে বলে। বিশেষ্যের বিশেষণ যে পদ বিশেষ্য পদ বা কোনো নাম পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। বিশেষ্য পদকে নাম পদও বলা হয়, তাই তো? কারণ বিশেষ্য পদ হলো যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাই তো? সেই নাম পদের বা বিশেষ্য পদের কি বলছে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। মানে বিশেষ্য পদকে যে বিশেষিত করে তাকে আমরা বিশেষ্য বা বিশেষ্যের বিশেষণ বলি। এটি মূল বিশেষ্য পদের ঠিক আগে বসে, তার বিশেষ্য রূপ বা ফুটিয়ে তোলে। এই বিশিষ্ট বা রূপ ফুটিয়ে তোলে মূল বিশেষ্য পদের ঠিক আগে। মূল বিশেষ্য পদ কোনটি? দেখো এখানে একটি যেমন উদাহরণ দেওয়া আছে, ভালো ছেলে। ছেলে একটি বিশেষ্য পদ, তাই তো? ছেলে সম্পর্কে এক্সট্রা গুণ বা তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন কি করছে, যে ভালো ছেলে, ছেলেটি কেমন, ছেলেটি নিশ্চয় ভালো, ছেলের সম্পর্কে একটা গুণ প্রকাশ পাচ্ছে যে ভালো ছেলে। খারাপ ছেলে হতে পারে, কিন্তু এখানে ভালো ছেলে বলেছে, তাহলে ভালোটা কি হয়ে যাবে তোমার, ভালোটা হয়ে যাবে তোমার বিশেষ্যের বিশেষণ। কারণ কি? কারণ ছেলে হচ্ছে একটি বিশেষ্য পদ এবং বিশেষ্য পদকে বিশেষিত করছে কে, এই ভালো পদটি দ্বারা। তাহলে এই ভালো পদটি হয়ে যাবে তোমার একটি বিশেষ্যের বিশেষণ পদ। বুঝতে পেরেছো? দেখো লেখা আছে এখানে, ভালো পদটি ছেলের গুণ প্রকাশ করছে, বিশেষ্য পদ ছেলের গুণ প্রকাশ করছে ভালো পদ দ্বারা, ভালো পদ দ্বারা, তাই ভালো হলো বিশেষ্যের বিশেষণ। বুঝতে পেরেছো? আরেকটি উদাহরণ দেখো, মাথার ওপর নীল আকাশ। মাথার ওপর নীল আকাশ, এই পদটি দেখো, যে এই বাক্যে দেখো যে আকাশ, মাথার উপরে নীল আকাশ, মাথার উপরে আকাশ, আকাশকে বিশেষিত করছে কোন পদ, এই নীল, এই পদটি দ্বারা বিশেষিত করছে আকাশকে। আকাশ একটি বিশেষ্য পদ, এবার এই বিশেষ্য পদকে কি নীল পদটি দ্বারা বিশেষিত করছে, তাহলে নীলটা হয়ে যাবে তোমার বিশেষণ পদ। তাহলে এটি হয়ে গেল একটি বিশেষ্য বিশেষণের, এই বিশেষ্যের বিশেষণের উদাহরণ একটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আরো কিছু উদাহরণ দেখো, গুণবাচক হয়, যেমন সে একজন সৎ মানুষ। দেখো সে একজন সৎ মানুষ, যে মানুষ একটি বিশেষ্য পদ, তাই তো? এই মানুষ সম্পর্কে এই সৎ, যে সৎ পদটি রয়েছে বা সৎ, এই পদটি তারা কি হচ্ছে, মানুষটাকে বিশেষিত করছে, যে মানুষটা কেমন, সে ভালো না খারাপ, সৎ না অসৎ। এখানে দেখো সৎ পদটি তাহলে হয়ে যাবে তোমার বিশেষণ পদ, এটা বিশেষণ, এটা বিশেষণ পদ। আর বিশেষ্য পদ কি, মানুষ, এটা বিশেষ্য পদ, তাহলে মানুষকে বিশেষিত করছে সৎ এই পদটি দ্বারা, তাহলে এখানে মানুষ শব্দের বিশেষণ পদ হয়ে যাবে সৎ। ঠিক আছে, তাহলে এটা মানুষ একটি বিশেষ্য পদ এবং সৎ হচ্ছে বিশেষণ পদ, তাই বিশেষ্যের বিশেষণ, কারণ এখানে বিশেষ্য পদকে তোমার বিশেষণ করছে। আর একটি দেখো, দোষ বাচক, দুষ্টু ছেলেটি সারাদিন শুধু খেলা করে। তাহলে দেখো ছেলেটি সম্পর্কে কি গুণ তার আছে, যে দুষ্টু, ছেলেটি আছে দুষ্টু, দুষ্টু ছেলেটি সারাদিন শুধু খেলা করে। ছেলেটি সম্পর্কে গুণ বা দোষ হচ্ছে যে ছেলেটি দুষ্টু খুব, সে সারাদিন খেলা করে, তাহলে এটাই হয়ে যায় তোমার বিশেষণ পদ, এটা বিশেষণ পদ, বিশেষণ। পরবর্তী উদাহরণটি দেখো, অবস্থানবাচক, চলন্ত গাড়ি থেকে লাফ দিও না। কি আছে, চলন্ত গাড়ি থেকে লাফ দিও না, এই যে গাড়ি থেকে লাফ দিও না, দেখো গাড়িটার অবস্থান বোঝাচ্ছে, গাড়িটি থেমে আছে না চলছে। এই যে চলন্ত, এই পদটি দ্বারা কি হচ্ছে, গাড়িটির অবস্থান বোঝাচ্ছে, যে চলন্ত গাড়ি থেকে লাফ দিও না। তাহলে এই চলন্তটা হয়ে গেল তোমার বিশেষণ পদ, তাই তো? কারণ গাড়িকে বিশেষিত করছে চলন্ত পদটি দ্বারা, চলন্ত গাড়ি থেকে লাফ দিও না। পরবর্তী দেখো, সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যাবাচক বিশেষ্য, বাজারে গিয়ে 10 কেজি চাল নিয়ে এসো। দেখো বাজারে গিয়ে 10 কেজি চাল নিয়ে এসো, বাক্যে দেখো এই যে চাল, এই শব্দটিকে, এই পদটিকে এই একটা সংখ্যা দ্বারা বিশেষিত করছে, কি 10 কেজি। বাজারে গিয়ে এখানে 10 কেজি, 5 কেজি, 4 কেজি, যে কোনো একটা সংখ্যা দ্বারা চাল শব্দটিকে বা চাল পদটিকে বিশেষিত করছে। তাহলে এটি তোমার হয়ে গেল সংখ্যাবাচক বিশেষণের উদাহরণ, কি কোনো সংখ্যা দ্বারা বিশেষিত করছে। যেমন চাল, এখানে চালটাকে 10 কেজি চাল বলা হচ্ছে, তাহলে এই 10 কেজিটা হয়ে গেল তোমার সংখ্যাবাচক বিশেষণ। আর এক ধরনের উদাহরণ দেখো, উপাদানবাচক, মা আমাকে একটি সোনার হার উপহার দিয়েছেন। দেখো সোনার হার উপহার দিয়েছে, তাই তো? তাহলে হার, এই যে হার, এই পদটিকে কোন পদ দ্বারা বিশেষণ করছে, সোনার,
এই সোনার দ্বারা বিশেষিত হচ্ছে হার পদটিকে। তাহলে বিশেষণ পদ কি এখানে সোনার, কারণ সোনার হাত দিয়েছে। এখানে সোনার বদলে চাঁদিও বলতে পারতো বা ব্রোঞ্জও বলতে পারতো, যেটা বলতো সেটা হচ্ছে তোমার বিশেষণ পদ, কারণ হারকে বিশেষিত করছে এই সোনার এই পদটি দ্বারা। বোঝা গেল? পরবর্তী দেখো বিশেষণের বিশেষণ। এই পদটা কি? যে বিশেষণ অন্য কোনো বিশেষণ পদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে বিশেষণের বিশেষণ বলে। এটা ভুল আছে, একটু সংশোধন করে নেবে, তাকে হবে, ঠিক আছে? যে বিশেষণ করেছে বিশেষণের বিশেষণ, আমরা এতক্ষণ জানলাম যে বিশেষ্যকে বিশেষণ করছে, এবার কি হচ্ছে যে বিশেষণকে বিশেষিত করছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, যেমন এটি অত্যন্ত সুন্দর ফুল, তাই তো? এটি একটি বাক্য। দেখো, ফুলকে বিশেষিত করছে কোন পদটি দ্বারা? ফুলকে বিশেষিত করছে তোমার এই সুন্দর পদটি দ্বারা। সুন্দর কি হচ্ছে এটা একটি বিশেষণ, সুন্দরটি বিশেষণ, কিন্তু সুন্দরকে বিশেষণকে আরো বিশেষিত করছে কোন পদটি দ্বারা? এই অত্যন্ত পদটি দ্বারা। বলছে অত্যন্ত সুন্দর, কারণ বিশেষণ সম্পর্কে আরো কিছু গুণ যোগ করছে বা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এই সুন্দর পদটিকে এই অত্যন্ত শব্দ দ্বারা। তাহলে অত্যন্ত এটা কি হয়ে যাবে? এটা হবে বিশেষণের বিশেষণ, কারণ বিশেষণকে বিশেষিত করছে অত্যন্ত পদটি দ্বারা। ঠিক আছে? দেখো, এখানে সুন্দর বিশেষণ পদ, সুন্দর কি একটা বিশেষণ পদ, আবার অত্যন্ত বিশেষণ, এই বিশেষণ পদটি সুন্দর, আবার অত্যন্ত এই বিশেষণ পদটি সুন্দর, এই বিশেষণ পদটিকে বিশেষিত করছে। তাহলে কি সুন্দর তো একটি বিশেষণ পদ, কারণ ফুলকে বিশেষিত করছে, এবং তাকে এই সুন্দর পদটিকে মানে বিশেষণকে আবার বিশেষিত করছে এই অত্যন্ত এই পদটি দ্বারা। তাহলে এটা কি বিশেষণকে বিশেষিত করছে, তার জন্য হয়ে যাবে এটা তোমার বিশেষণ, বিশেষণের বিশেষণ। ঠিক আছে? আরো উদাহরণ দেখো, যেমন কাজটি অসম্ভব কঠিন। এই বাক্যটি দেখো, কাজটি অসম্ভব কঠিন, এখানে বলো তো কোনটি বিশেষণের বিশেষণ হবে? দেখো, কাজটি কঠিন বলতে পারি, তাই তো? কাজটি কঠিন, তাহলে কঠিন একটা কি হচ্ছে? এটা বিশেষণ পদ, তাই তো? কিন্তু কঠিনকে কি আরো কিছু কি বলছে? যে অসম্ভব কঠিন, কারণ কাজকে বলছে অসম্ভব কঠিন। এই কঠিন একটা বিশেষণ পদ, তাকে আরো বিশেষিত করছে এই অসম্ভব এই পদটি দ্বারা। তাহলে এই অসম্ভবটা কি হয়ে যাবে তোমার বিশেষণের বিশেষণ, কারণ এখানে বিশেষণ পদকে কিন্তু বিশেষিত করছে এই অসম্ভব পদটি দ্বারা। পরবর্তী দেখো, তিনি বেশ লম্বা মানুষ। দেখো, তিনি বেশ লম্বা মানুষ, মানুষ পদটিকে বিশেষিত করছে কোন পদটি দ্বারা? এই লম্বা পদটি দ্বারা, তাই তো? কিন্তু দেখো, তিনি বেশ লম্বা, লম্বাটা কেমন? না বেশ লম্বা, এই যে বেশ এই পদটিকে লম্বাকে আরো বিশেষিত করছে, না বিশেষিত করছে আরো। তাহলে এই বিশেষণের বিশেষণ হয়ে যাবে তোমার এই বেশ, এই পদটি হয়ে যাবে বিশেষণের বিশেষণ। ছেলেটি অতি বিনয়ী, ছেলেটি বিনয়ী হতো, বিনয়ী কি একটি বিশেষণ পদ, তাই তো? কারণ ছেলেটিকে বিশেষিত করছে, সেখানে বিনয়ীটাকে আরো দেখো বিশেষিত করছে এই অতি শব্দটা দ্বারা বা অতি পদটি দ্বারা। তাহলে এই অতিটা হয়ে যায় তোমার বিশেষণের বিশেষণ। বোঝা গেল? তাহলে বিশেষণের বিশেষণ কি বুঝতে পারলে? এবার আমরা জানবো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ জিনিসটা কি, চলো দেখা যাক। ক্রিয়া বিশেষণ দেখো, যে বিশেষণ ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বিশেষণ বলে। মানে কি? ক্রিয়াকে বিশেষিত করবে, তাই তো? এতক্ষণ আমরা দেখলাম যে বিশেষ্যকে বিশেষিত করলো, বিশেষণের কে বিশেষিত করেছে, এবার কি ক্রিয়াকে বিশেষণ করে বিশেষিত করবে। ঠিক আছে? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে যে শব্দগুলির দ্বারা কোনো কিছু কাজ করা বা কোনো কিছু হওয়া বোঝায়, সেগুলোকে আমরা ক্রিয়া বলি, তাই তো? যে পদের দ্বারা কোনো কিছু কাজ হওয়া বোঝায়, ক্রিয়াকে বিশেষিত করে। একটি উদাহরণ দেখো, পাখি দ্রুত উড়ে, এখানে ক্রিয়া কোনটি? এই যে উড়ে, এটা তো ক্রিয়া, তাই তো? তাহলে পাখিটি দ্রুত উড়ে, এখানে পাখি উড়ে শব্দটিকে বিশেষিত করছে কোন পদটি? এই দ্রুত, এই দ্রুত এই পদটি দ্বারা কিন্তু এই উড়েকে আরো বিশেষিত করছে। তাহলে এই ক্রিয়াকে বিশেষিত করছে কি এই দ্রুত পদটি দ্বারা। তাহলে এই দ্রুত এই পদটি হয়ে যাবে তোমার ক্রিয়ার বিশেষণ। ক্রিয়ার বিশেষণ বুঝতে পারলে? দেখো লেখা আছে এখানে, উড়ে ক্রিয়াপদকে বিশেষিত করছে দ্রুত, দ্রুত এই পদটি দ্বারা, তাই দ্রুত পদটি হলো ক্রিয়া বিশেষণ। বোঝা গেল? আরেকটি উদাহরণ দেখো, তাড়াতাড়ি চলো ঝড় উঠবে। দেখো, তাড়াতাড়ি চলো ঝড় উঠবে বাক্য খেয়াল করো। দেখো, চলো ঝড় উঠবে, এখানে দেখো চলো এটা একটা হচ্ছে ক্রিয়াপদ, তাই তো? কি বলছে? তাকে বিশেষিত করছে কি দ্বারা? তাড়াতাড়ি। দেখো, তাড়াতাড়ি, তাহলে এই বাক্য ক্রিয়া বিশেষণ কোনটি হয়ে যাবে? তাড়াতাড়ি,
কারণ ক্রিয়াকে বিশেষিত করছে এই তাড়াতাড়ি পদটি দ্বারা। দেখো হাওয়া মৃদু বইছে, বইছে একটা ক্রিয়া, ক্রিয়াকে বিশেষিত করছে কি হাওয়া কেমন বইছে, জোরে না হালকা, এখানে কি বলছে মৃদু বইছে, হাওয়া কি মৃদু বইছে। তাহলে এই যে বইছেটাকে এই মৃদু পদটি দ্বারা বিশেষিত করছে, তাহলে এই মৃদু হয়ে যাবে তোমার ক্রিয়ার বিশেষণ। বোঝা গেল? আরো কিছু দেখো, মেয়েটি মেয়েটি মুচকি হাসলো, ঠিক আছে, মেয়েটি মুচকি হাসলো, যে মেয়েটি হাসলো এটা একটি ক্রিয়া। সে কেমন হাসলো, জোরে জোরে হাসলো না চিৎকার করে, এখানে মুচকি হাসি হাসলো। দেখো এই যে মুচকি এই শব্দটি বা এই পদটি দ্বারা এই হাসলো ক্রিয়াপদটিকে বিশেষিত করছে, তাহলে এই মুচকিটা হয়ে গেল তোমার ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, ক্রিয়া বিশেষণ। বিশেষণ। এবার আমরা জানবো সর্বনাম পদ। এতক্ষণ আমরা জানলাম যে বিশেষণ পদ, ঠিক আছে, এবার আমরা জানবো সর্বনাম পদ কি। দেখো যে পদ বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। তাহলে যে পদ বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে আমরা সর্বনাম পদ বলি। বিশেষ্য পদ কি তোমরা সকলেই জানো, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। তাহলে তার নামের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহার করা হয় তাকে আমরা কি বলি, সর্বনাম পদ। ধরো আমরা লিখলাম একটা, দেখো রাহুল স্কুলে যায়, রাহুল স্কুলে যায়, রাহুল প্রতিদিন পড়াশোনা করে, রাহুল খুব ভালো ছাত্র। এই বাক্যে দেখো খেয়াল করে, যদি রাহুল নামটি বারবার উচ্চারণের ফলে শুনতে একটা শ্রুতি কটুক লাগছে, আবার কি একটা বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে আমাদের মনে, যে একই রাহুল তো, মানে রাহুল সম্পর্কে বলা হচ্ছে যে রাহুল স্কুলে যায়, রাহুল প্রতিদিন পড়াশোনা করে, আর অন্য কোনো রাহুল নয় তো, একটা বিভ্রান্তিও সৃষ্টি হতে পারে, তাই তো। তাহলে বিভ্রান্তি এড়াতে এবং শ্রুতি মধুর হওয়ার জন্য বাক্যটিকে আমরা কিন্তু এই সর্বনাম পদটিকে বিশেষ্য পদের পরিবর্তে ব্যবহার করি। দেখো এবার দেখো রাহুল স্কুলে যায়, ও একই বাক্যে রাহুল স্কুলে যায়, এ বাক্যে দেখো সে প্রতিদিন পড়াশোনা করে, সে খুব ভালো ছাত্র। এই রাহুল এর পরিবর্তে দেখা ব্যবহার করেছে সে, সে খুব ভালো ছাত্র, সে প্রতিদিন পড়াশোনা করে। এই যে রাহুলের পরিবর্তে সে ব্যবহার করলাম, এটি হয়েছে তোমার সর্বনাম পদ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে সর্বনাম পদ কাকে বলে। এবারে সর্বনাম পদের কিছু প্রকারভেদ রয়েছে। প্রচলিতভাবে সর্বনামের 8 প্রকার বলা হয়, ঠিক আছে। যার ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কি, ব্যক্তি অর্থাৎ কোনো মানুষকে বোঝায়, যেমন আমি, আমরা, তুমি, সে, তিনি। নির্দেশক সর্বনাম, কোনো কিছু যখন নির্দেশ করে, এই, ওই, সেই, ঠিক আছে, সে। তারপরে হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম, কে, কি, কোন, কার। সম্পর্কবাচক সর্বনাম, যেমন যে, যা, যিনি। অনির্দিষ্ট সর্বনাম কি, কেউ, কিছু, কোনো, যে কোনো। আর আত্মবাচক সর্বনাম নিজে, নিজে বা নিজের স্বয়ং। আর একটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম, যে, সে, যিনি, তিনি, যা, তা, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। আর একটা হচ্ছে পারস্পরিক সর্বনাম, কি, যে পরস্পর একে অপরে, একজন আরেকজন, এগুলো কি হচ্ছে পারস্পরিক সর্বনাম। একটা উদাহরণ দেখো, সাপেক্ষ সর্বনামের উদাহরণ, যে পরিশ্রম করে সে সফল হয়। দেখো এই সাপেক্ষ সর্বনামগুলো কি হয়, জোড়ায় জোড়ায় হয়। ঠিক আছে, আমরা নিচে আরো ডিটেলসে জানবো। তাহলে আমরা সর্বনামের কয়টি ভাগ দেখলাম, যে 8টি ভাগ রয়েছে, সে সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। দেখো প্রথমে আছে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম। তাহলে আমরা দেখলাম ব্যক্তিবাচক সর্বনাম কোনগুলি, যেগুলো হচ্ছে আমি, আমরা, তুমি, তোমরা, ঠিক আছে, এগুলো তো হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। দেখো কিছু দিয়ে দিয়েছি, আমি, আমরা, তুমি, তোমরা, আপনারা, সে, তিনিরা। এরা প্রত্যেকটা এই শব্দগুলোর দ্বারা কি প্রত্যেকটা কোনো ব্যক্তির পরিবর্তে এগুলো আমরা ব্যবহার করি, তাই তো। এই ব্যক্তিবাচক সর্বনামের কিন্তু 3টি ভাগ রয়েছে, যেমন প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। উত্তম পুরুষ কোনটি হচ্ছে, যে আমি। দেখো এটা হচ্ছে তোমার আমি, এটা কি হয়ে যাবে উত্তম পুরুষ, যখন আমাকে নিজেকে নিজের পরিবর্তে যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে উত্তম পুরুষ। এবং তুমি, দেখো তুমি, এটা হচ্ছে মধ্যম পুরুষ, এটা হচ্ছে মধ্যম পুরুষ। এবং সে বা তিনি, এটা হচ্ছে তোমার প্রথম পুরুষ। ঠিক আছে, ইংরেজিতে যাকে বলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলাতে কি, যেমন আমি তোমার হয়ে যাবে উত্তম, এবং তুমি হয়ে যাবে মধ্যম, এবং সে হয়ে যাবে প্রথম। একটি উদাহরণ দেখো, আমি স্কুলে যাই। এখানে দেখো আমি স্কুলে যাই, আমার নামের পরিবর্তে কিভাবে ব্যবহার করেছি, যে আমি। যে আমি, এটা হয়ে যায় তোমার একটি সর্বনাম। ঠিক আছে, এটা কি ব্যক্তিবাচক
সর্বনামের একটি উদাহরণ, কারণ আমার নিজের নামের পরিবর্তে কি আমি শব্দটি দ্বারা ব্যবহার করেছি, যে আমি স্কুলে যাই। বোঝা গেল তাহলে ব্যক্তিবাচক সর্বনাম কোনগুলো? আপনি, যে আপনি, আপনি দিয়ে দেখা যায় যে এরকম বাক্য থাকতে পারে যে আপনি সফল হন, তাহলে আপনার নামের পরিবর্তে আপনি, ঠিক আছে, নামের পরিবর্তে আপনি ব্যবহার করলাম। যে সৌরভ সফল হও, এখানে যদি সৌরভ বাদ দিয়ে বলে আপনি, সৌরভকে বলছে কিন্তু ওখানে বলেছি আপনি, ঠিক আছে, তাহলে এই আপনিটা হয়ে যায় তোমার ব্যক্তিবাচক বিশেষণ। ব্যক্তিবাচক বিশেষণ তোমার যখনই চিনতে পারবে, দেখো যে আমি, আমরা, তুমি, তোমরা, আপনি, আপনারা, সে, তিনি, তারা, ইনি, এই সমস্ত পদগুলি থাকবে, সেগুলো হয়ে যাবে তোমার ব্যক্তিবাচক বিশেষণ। এবার আমরা জানবো যে নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম কি? যে সর্বনাম পদ কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে নির্দেশ করতে বা এদের দিকে ইঙ্গিত করতে বিশেষ্য পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে নির্দেশক সর্বনাম বলে। মানে কি? আচ্ছা, বিশেষ্য পদের পরিবর্তে যখন ওই বিশেষ্য পদের নামের পরিবর্তে আমরা ব্যবহার করি, যেমন এই, ওই, সে, সেই, এটি, সেটি, এগুলো, একটা বাক্যে প্রয়োগ দেখো, এরা সবাই আমার সহপাঠী। দেখো কারণ নাম কিন্তু আমি এখানে বলিনি, শুধু নির্দেশ করেছি যে এরা, এখানে যতজনই আছে এরা সবাই আমার সহপাঠী, তাহলে এরা, এই যে এটি হয়ে গেল তোমার একটি নির্দেশক সর্বনাম। বোঝা গেল? এবার আমরা জানবো যে প্রশ্নবাচক সর্বনাম। যে সর্বনাম পদে কোনো কিছু জানার জন্য, প্রশ্ন করার জন্য বিশেষ্যের পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবাচক সর্বনাম বলে। তার কি প্রশ্ন, যখন আমরা বাক্যে প্রশ্ন করব সেটা কি হয়? প্রশ্নবাচক সর্বনাম। দেখো কে, কি, কারা, কাকে, কোনটি, একটা প্রয়োগ দেখো, এই কলমটি কার, ঠিক আছে, এখানে দেখো এই কলমটি কার, এখানে বলছি এই যে কার, কারোর নাম কিন্তু বলেনি, ঠিক আছে, তাহলে বিশেষ্য পরিবর্তে যে কার ব্যবহার করেছি, যে পেনটি কার, এটি হয়ে যায় তোমার প্রশ্নবাচক সর্বনাম। ঠিক আছে, বুঝে গেল? এবার আমরা জানবো যে সম্পর্কবাচক সর্বনাম। যে সর্বনাম পদ বাক্যের দুটি পদের মধ্যে, দুটি বিষয়ের মধ্যে সরাসরি সম্বন্ধ বা সম্পর্ক তৈরি করে, তাকে সম্পর্কবাচক সর্বনাম বলে। যেমন যে, যিনি, যা, যারা, যাদের, যাকে। দেখো যে এসেছে তাকে বসতে দাও, যে এসেছে তাকে বসতে দাও। যে দেখো এই সর্বনাম পদটি কি করছে, যে এসেছে কারো নামের পরিবর্তে, তাই তো, ওখানে কারো নাম বলেনি, যে এসেছে তাকে বসতে দাও, কি একটা সম্পর্কবাচক সর্বনাম। তাহলে যে, তেমনি বাক্যে যখন যিনি বা যারা, যাদের, এমন এই পদগুলি থাকবে, এগুলো কি হয়ে যাবে তোমার সম্পর্কবাচক সর্বনাম পদ। এগুলো সর্বনাম পদ। অনেক সময় পরীক্ষা কি দেয় যে সর্বনাম পদ, তোমাকে মেনে জানতে হবে যে সর্বনাম পদ, এগুলো সর্বনাম পদের ভাগ। আমরা কি হয় যে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করে সেগুলো সর্বনাম পদ জানলাম, অনেক সময় কনফিউশন হয়ে যায় এখানে, যে, যিনি, বা আগে আমরা দেখলাম প্রশ্নবাচক সর্বনাম, এগুলো কি সর্বনাম পদ? হ্যাঁ, এগুলো কি সর্বনাম পদ। ঠিক আছে, তারপর আছে দেখো অনির্দিষ্ট সর্বনাম পদ। অনির্দিষ্ট সর্বনাম হলো এমন এক ধরনের সর্বনাম পদ যা দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা ভাবকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ঠিক আছে, যখন আমরা নিশ্চিতভাবে বা নির্দিষ্ট করে কারোর নাম, কোনো জিনিসের নাম জানি না বা বলতে চাই না, তখন এই সর্বনাম ব্যবহৃত হয়। তাহলে সর্বনাম ব্যবহার কখন হয়? যে নির্দিষ্টভাবে কারোর নাম জানি না বা কোনো জিনিসের নাম জানি না, তখন কিন্তু, বা নাম বলতে চাই না, তখন এই সর্বনাম আমরা ব্যবহার করি। যেমন দেখো কেউ, কিছু, কোনো, যে কোনো, অনেকেই, এখানে নির্দিষ্টভাবে কারো কিন্তু বোঝাচ্ছে না, যে কেউ হতে পারে, কোনো কিছু হতে পারে। একটি উদাহরণ দেখো, কোনো এক ভদ্রলোক আপনার খোঁজ করছিলেন। দেখো এই কোনো, এই যে এই কোনো এক ভদ্রলোক আপনার খোঁজ করছিলেন, এখানে এই যে কোনো, এই সর্বনাম পদটি দেখো নামের পরিবর্তে, কোনো কারো নামের পরিবর্তে ব্যবহার করেছে, নির্দিষ্টভাবে কোনো ভদ্রলোকের বা কোনো লোকের নাম কিন্তু বোঝানো হয়নি। এরকম কোনো, যে কেউ হতে পারে, মানে অনির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছে, তাই তো, তার পরিবর্তে কোনো শব্দটি বা কোনো পদটি আমরা ব্যবহার করেছি। বোঝা গেল? এবার জানবো সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কি? যে সর্বনামগুলো একে অপরের ওপর নির্ভরশীল, সাপেক্ষ এবং বাক্যের দুটি অংশের সংযোগ ঘটাতে সর্বদা জোড়ায় জোড়ায় বা দুটি পদে বিভক্তি হয়ে ব্যবহৃত হয়। এই সাপেক্ষ সর্বনাম হচ্ছে তোমার জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে,
সাপেক্ষ সর্বনাম বলে অর্থাৎ একটি পদের অর্থ পূর্ণ করতে অপর পদের উপস্থিতি বাধ্যতামূলক। মানে একটি পদ যদি থাকে, তোমার আর একটি পদ না হলে তোমার সাপেক্ষ সর্বনাম কিন্তু সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। ঠিক আছে, মানে বাধ্যতামূলক এগুলো কি হয়, জোড়ায় জোড়ায় থাকে। এখন যে, সে, যিনি, তিনি, যারা, তারা, যা, তা, এরকম যদি জোড়ায় জোড়ায় থাকে এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। কিছু উদাহরণ দেখি। দেখো, যিনি সৃষ্টি করেছেন তিনি রক্ষা করবেন। তাহলে যিনি, দেখো যিনি, এই যে তিনি, এটা কি হচ্ছে সাপেক্ষ সর্বনাম, কারণ যিনি রক্ষা করছেন তিনি, যিনি সৃষ্টি করেছেন তিনি রক্ষা করবেন, তেমন কিন্তু জোড়ায় জোড়ায় থাকবে। আরেকটি হচ্ছে আত্মবাচক সর্বনাম, যে সর্বনাম পদ দিয়ে কোনো কাজ বা কর্তা নিজেই করছে বা করাছে এমন ভাব বোঝায় তাকে আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম মানে সেলফ, মানে নিজে। দেখো, নিজে নিজে, নিজে নিজে, স্বয়ং, খোদ, আপনে, মানে নিজেকে বোঝাবে, সেলফ যেটা ইংরেজিতে বলি। তাহলে সেগুলো হচ্ছে আত্মবাচক সর্বনাম। দেখো, আমি নিজে কাজটি করেছি। দেখো, আমি নিজে, তাহলে এই যে নিজে, এটাও কি হয়ে গেল, আমি তো একটি সর্বনাম, আমরা দেখলাম এটা কি ব্যক্তিবাচক সর্বনাম হয়ে গেল। আমি শব্দটা একটি ব্যক্তিবাচক, কিন্তু এখানে আত্মবাচক, মানে নিজেকে বলছে, নিজে নিজেকেই বলছে যে আমি নিজে কাজটি করেছি। আমি স্বয়ং বলতে পারি, আমি স্বয়ং কাজটি করেছি। ঠিক আছে, এমনই এই পদগুলি যখন থাকবে সেগুলো হয়ে যাবে তোমার আত্মবাচক সর্বনাম। বোঝা গেল? এবার আছে পারস্পরিক সর্বনাম। পারস্পরিক, এখানে পারস্পরিক ভুল বানান আছে, যাই হোক, পারস্পরিক সর্বনাম হলো এমন এক ধরনের সর্বনাম পদ যা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা বা একই কাজের আদান প্রদান বোঝাতে ব্যবহৃত হয়। মানে কি, যখন পরস্পরের মধ্যে কথাবার্তা হতে পারে বা আদান প্রদান কোনো জিনিস হতে পারে, পরস্পর, আপনি আপনি, নিজেদের মধ্যে এমন কিছু বোঝাবে, তখন সেটা হবে পারস্পরিক সর্বনাম। দেখো একটি উদাহরণ, যে আমাদের পরস্পরকে সাহায্য করা উচিত। তাহলে দেখো, এই যে এগুলো হচ্ছে কি, তোমার প্রত্যেকটা পারস্পরিক সর্বনামের উদাহরণ। আপনি আপনি, নিজেদের মধ্যে, একে অপরকে, কানাকানি, উভয়েই। তেমনি আমাদের পরস্পরকে সাহায্য করা উচিত। তাহলে এই যে পরস্পর, এরপরটি কি হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে পারস্পরিক সর্বনাম। তো পারস্পরিক সর্বনাম বোঝা গেল। তা আজকের পর্যন্ত ক্লাসটি এই। তোমার পরবর্তী আমরা পাঠে তোমার ক্রিয়া এবং অব্যয় যে দুটি বাক্য আছে এই পদের, সে ক্লাসটা করানো হবে। তাহলে এই পদ সম্পর্কে সম্পূর্ণ ক্লাস সম্পূর্ণ হয়ে যাবে। এবং পদের পরবর্তী আমরা কি করবো, পদ সম্পর্কে পরীক্ষায় আসে এমন যত ধরনের প্রশ্ন আছে সে সম্পর্কে একটা এমসিকিউ সেট আমরা নিয়ে আসবো। তো ধন্যবাদ।